সুপ্রিয় দর্শক, ইসলামী ব্যাংক উন্নয়নে বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি সাইফুল হক। আজ আমাদের আলোচনার বিষয় ভয়াবহ বায়ু দূষণ, দায় কার, সমাধান কি। আর এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে RTVর স্টুডিওতে রয়েছেন পরিবেশ অধিদপ্তরের সাবেক অতিরিক্ত মহাপরিচালক প্রকৌশলী আব্দুস সুবহান, রয়েছেন বাংলাদেশ ইনস্টিটিউট অফ প্ল্যানার্স BIPর সাধারণ সম্পাদক পরিকল্পনাবিদ শেখ মোহাম্মদ মেহেদী হাসান, এবং আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত আছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর বদিউজ্জামান খান। দর্শক, গত 19 এপ্রিল বায়ু দূষণের দিক থেকে সারা বিশ্বের মধ্যে বাংলাদেশের রাজধানী ঢাকা ছিল 1 নম্বরে। সুইজারল্যান্ড ভিত্তিক বায়ু পরিমাপক প্রতিষ্ঠান IQER-এর মতে ঢাকার এয়ার কোয়ালিটি ইন্ডেক্স AQI স্কোর দাঁড়িয়েছে 173, যা জনস্বাস্থ্যের জন্য অস্বাস্থ্যকর হিসেবে চিহ্নিত। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে দিল্লি, এরপর হ্যানয়, কাঠমান্ডু এবং উহান। বিশ্ব স্বাস্থ্য সংস্থার গবেষণা বলছে, গৃহস্থালী ও পারিপার্শ্বিক বায়ু দূষণের সম্মিলিত প্রভাবে প্রতি বছর প্রায় 67 লাখ মানুষ মারা যায়। উন্নয়নের সঙ্গে সঙ্গে বাংলাদেশে ক্রমাগত বেড়ে চলেছে বায়ু দূষণ। বিশেষজ্ঞরা বলছেন, মেয়াদোত্তীর্ণ যানবাহনের কালো ধোঁয়া, উন্নয়ন অবকাঠামো নির্মাণে জনস্বার্থ ও বায়ু দূষণকে গুরুত্ব না দেয়া, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদ্যোগহীনতা, সনাতনী পদ্ধতির ইটভাটার বিষাক্ত ধোঁয়া, ঢাকা সিটি কর্পোরেশনগুলোর বর্জ্য পোড়ানো সহ নানান কারণে রাজধানীতে বায়ু দূষণ ভয়াবহ রূপ ধারণ করেছে। যেখানে সেখানে বর্জ্য পোড়ানো আইনত দণ্ডনীয় অপরাধ হলেও রাজধানীর মাতুয়েল, আমিনবাজার, মান্ডা গ্রিন মডেল টাউনের পেছনে সামাদনগর এলাকার ময়লার ভাগাড়ে প্রতিনিয়ত আগুন দেওয়া হচ্ছে। এতে আশেপাশের এলাকায় জনজীবন বিপন্ন হলেও যেন দেখার কেউ নেই। এমন বাস্তবতায় বায়ু দূষণ নিয়ন্ত্রণে করণীয় নিয়ে আজ আমরা আলোচনা করব ইসলামী ব্যাংক উন্নয়নে বাংলাদেশ অনুষ্ঠানে। আলোচনায় আপনাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা শুরুটা করতে চাই পরিবেশ অধিদপ্তরের সাবেক অতিরিক্ত মহাপরিচালক প্রকৌশলী আব্দুস সুবহান, আপনাকে দিয়েই। আমরা একটা ভূমিকা বলার চেষ্টা করলাম। ঢাকার বাতাসের অবস্থা আসলেই খারাপ। প্রশ্নটি হচ্ছে, দায়টা কার আসলে? প্রথমে আমাদের যে বিষয়টা আসলে জানা দরকার, আমরা সবাই জানি, তারপরেও একটু আমি বলতে চাই যে বায়ু দূষণের যে উৎসগুলি সেটা আমরা সবাই জানি। আপনি যদি দেখেন, সময়ের সঙ্গে সঙ্গে বায়ু দূষণের উৎসও কিন্তু বাংলাদেশে কিন্তু পরিবর্তন হচ্ছে। আজ থেকে যদি আপনি 15-20 বছর আগে দেখেন, তাহলে দেখা গেছে ঢাকা শহরে বায়ু দূষণের একটা স্টাডিও ছিল। বায়ু দূষণের প্রধান উৎস ছিল, ঢাকার ক্ষেত্রে আমি বলতে চাচ্ছি, ইটভাটা এবং যানবাহন। পরবর্তীতে আস্তে আস্তে যখন ঢাকা শহরের আশেপাশ থেকে ইটভাটাটি উঠে গেল, তখন কিন্তু আবার এই চিত্র একটু পরিবর্তন হলো। ইটভাটার জায়গা স্থান দখল করে নিল উন্নয়ন কর্মকাণ্ড। যখন মেগা প্রজেক্টগুলি হচ্ছিল, তখন কিন্তু প্রচুর আপনার বায়ু দূষণ হয়েছে, কিন্তু যানবাহন কিন্তু ওই জায়গায় আছে, তার কিন্তু স্থান পরিবর্তন হয় না। তা এখন যদি বর্তমান অবস্থাটা যদি আমি দেখি, ঢাকার আশেপাশে যেমন ইটভাটার সংখ্যা নেই বললেই চলে। তারপরে দ্বিতীয় হচ্ছে যে উন্নয়ন কর্মকাণ্ড যেগুলো মেগা প্রজেক্ট ছিল, সেগুলো এখনও মানে চলমান নাই। আর যেসব উন্নয়ন কর্মকাণ্ড ঢাকার চারদিকে চলছে, রাস্তাঘাট তৈরি, মেরামত, সেটা কিন্তু চলছে। আর যানবাহনের ক্ষেত্রে যেটা আসে, যানবাহন কিন্তু আজ থেকে 20 বছর আগে যেই যানবাহনটি রাস্তায় চলতো, 20 বছর পরে সেই যানবাহনই রাস্তায় চলছে। এখন প্রতিনিয়ত যানবাহনের সংখ্যা বাড়ছে, আবার প্রতিনিয়ত যানজটও বাড়ছে। এই তিনটা কারণে যানবাহনের দূষণটা কিন্তু মাত্রাতিরিক্ত। এখন আমি মনে করি 1 নম্বরই আছে ঢাকা শহরের বায়ু দূষণের জন্য আপনার যানবাহন 1 নম্বরে। তারপরে যেগুলো আপনি বললেন, আপনার প্রারম্ভিক যে সিটি কর্পোরেশন আবর্জনা পোড়ানো, রাস্তাঘাটে যে ধুলা, আমাদের যে উন্নয়ন কর্মকাণ্ড, রাস্তাঘাট তৈরি, মেরামত, সেগুলা থেকে, বা আমরা নির্মাণাধীন ভবন ভেঙে ফেলা, নির্মাণ করা, রাস্তাঘাটে আপনার কি বলে আমার নির্মাণ সামগ্রী রেখে দেওয়া, এসব কারণে কিন্তু এই বায়ু দূষণ হচ্ছে। এখন আপনি বলছেন যে দায় কার? এই দায় কিন্তু আমি মনে করি আমাদের সম্মিলিতভাবে অনেকেরই। আমি যদি প্রাতিষ্ঠানিকভাবে বলি, তাহলে এই দায় আছে আমার BRT-এর, যারা যানবাহন নিয়ে কাজ করে, যানবাহনের নিয়ে এই দায় আছে আমার আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর, এই দায় আছে আমাদের সিটি কর্পোরেশনগুলোর, এই দায় আছে পরিবেশ অধিদপ্তরের, অনেকেরই। তারপরে সর্বোপরি যে দায়, সেটা হচ্ছে আমাদের নাগরিকদের। বলতে আমি যিনি যানবাহনের মালিক, যিনি যানবাহন চালাচ্ছেন, তাই না, তার দায় আছে। তো এই সর্বোপরি আমাদের সবাই কিন্তু দায় আছে। এবারে যেতে চাই বাংলাদেশ ইনস্টিটিউট অফ প্ল্যানার্স BIPর সাধারণ সম্পাদক পরিকল্পনাবিদ শেখ মোহাম্মদ মেহেদী হাসান, আপনার কাছে। বায়ু দূষণের প্রসঙ্গ যখন আসে, একই সাথে যে প্রসঙ্গটি আসে সেটা হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার প্রসঙ্গ। আমরা আমাদের ভূমিকা তো বলার চেষ্টা করেছি। এই যে রাজধানীর আপনার মান্ডার গ্রিন মডেল টাউনের পেছনে একটা এলাকা আছে সামাদনগর, যেখানে আপনার সিটি কর্পোরেশনের বর্জ্য পোড়ানো হচ্ছে এবং আগুন আপনার দিয়ে পোড়ানো হচ্ছে, এবং এগুলো দেখার কেউ নেই। এবং আশেপাশের জনজীবন যে বিপন্ন হচ্ছে সেটিও দেখার কেউ নেই। তো প্রশ্নটি হচ্ছে, আমাদের এই
মেগা সিটিতে বর্জ্য ব্যবস্থাপনাটা আসলে কি অবস্থায় আছে? ধন্যবাদ। প্রথমেই আরটিভির সম্মানিত দর্শক শ্রোতাকে অভিনন্দন, স্বাগত জানিয়ে আমি আমার কথা শুরু করছি। আবর্জনা ব্যবস্থাপনার যে বেহাল দশা সেটা আমরা সবাই জানি, এবং কারণ হচ্ছে প্রতিটা মুহূর্তে এটার ভোগান্তির শিকার আমরা হচ্ছি। এবং আপনি যে জায়গাটার কথা বললেন, এর বাইরেও বড় বড় দুইটি আমাদের ডাম্পিং গ্রাউন্ড আছে। এই দুইটা ডাম্পিং গ্রাউন্ডেও আপনি গেলে দেখবেন যে আগুন ধরানো আছে, এবং হ্যাঁ, মাতুয়াইল এবং আমিনবাজার, সেখানেও আপনার প্রতিনিয়ত ধোঁয়া বের হচ্ছে। এই ধোঁয়াটা লাগাচ্ছে কারা? নিশ্চয়ই ওই যে দুইটা ডাম্পিং গ্রাউন্ডের সাথে, ব্যবস্থাপনার সাথে যারা জড়িত, তাদের কেউ না কেউ লাগাচ্ছে। তারা যদি না লাগায় তাহলে তাদের তো দায়িত্ব আছে সেটা দেখভাল করার। প্রতিনিয়ত শত শত ট্রাক যাচ্ছে সিটি কর্পোরেশনের, ট্রাকে করে ময়লা ফেলানো হচ্ছে। সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীদের চোখের সামনে তাহলে অন্যরা তো আগুন লাগানোর এই দুঃসাহস সৎসাহস থাকার কথা নয়, ওনারাই আগুন লাগাচ্ছেন। যদি ওনারা না লাগান তাহলে ওনারা অবশ্যই জানবেন যে আসলে কারা আগুন লাগাচ্ছেন। এবং এই আগুন লাগানোর কারণে ধোঁয়া প্রতিনিয়তই নির্গত হচ্ছে এবং বাতাস দূষিত হয়ে যাচ্ছে, এবং এটার আশেপাশে যারা আছে প্রত্যেকের আপনার জনস্বাস্থ্যের উপরে মারাত্মক রকম প্রভাব পড়ছে। আমার একটা উপলব্ধি, সেটা হচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, যাদের কাছে আমাদের আকাশ সম প্রত্যাশা, ওনার কিন্তু এই মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী কোনো উদ্যোগ গ্রহণ করছেন না। এটা ওনারা জানেন না, বোঝেন না, বা এটা করতে চান না, ব্যাপারটা সেরকম নয়। ওনারা মনে করছেন আমাদের মেয়াদ কতদিন আছে আমরা জানি না, আমরা মধ্যমেয়াদী দীর্ঘমেয়াদী, পরিবেশ তো একটা রুটিন কাজ, এখানে আসলে মেয়াদের সাথে কতখানি আছে। আপনার রুটিন কাজের সাথেও যদি আপনার মধ্যমেয়াদী দীর্ঘমেয়াদী কোনো কর্মসূচি না থাকে, আপনি এটা নিয়ন্ত্রণের ভিতরে আনতে পারবেন না। ঢাকা শহরে আগের সিস্টেম বদলে গিয়েছে, আগের মতো ডাস্টবিন নাই। এখন যেটা হয়েছে সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন, আপনার বাড়ি বাড়ি থেকে এবং যেখানে উৎপাদন হয় সেখান থেকে তারা সংগ্রহ করে নিয়ে এসে ট্রান্সফার স্টেশনে রাখে। ট্রান্সফার স্টেশন থেকে আপনার মাতুয়াইল বা আপনার সাভারের কাছে যেটা আছে সেখানে আমিনবাজার, ওখানে তারা ডাম্পিং করছে। ডাম্পিংটা যে করছে এটা সবচেয়ে বেশি অস্বাস্থ্যকর একটা ডাম্পিং। এইভাবে কোনো ময়লা আবর্জনা ডাম্পিং করতে হয় না। আপনি এটার জন্য কোনো প্রকৌশলী বা কোনো পরিকল্পনাবিদ বা কোনো বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন নেই। যে কোনো একজন সচেতন মানুষই যে বলবে যে এই যেভাবে এখানে ময়লা আবর্জনা ডাম্পিং করা হচ্ছে, এটা ময়লা আবর্জনা ব্যবস্থাপনার কোনো গ্রামের ভিতরে পড়ে না। নিশ্চয়ই। তাহলে আমরা যদি সেই ধরনের কোনো একটা কর্মসূচি বাস্তবায়ন করতে চাই, এটা রুটিন কাজ দিয়ে তো হবে না। এটার জন্য তো আমাদের মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী আপনার প্রকল্প লাগবে, কর্মসূচি লাগবে। তা এই যে আমার টোটাল যে আমি একটা চক্রাকার চিন্তা করি, আবর্জনা উৎপাদন থেকে শুরু করে ব্যবস্থাপনা, এবং আলটিমেটলি এটার থেকে আপনার কম্পোস্ট, বায়োগ্যাস এগুলো বানানো যায়, এবং কম্পোস্ট বায়োগ্যাস বানানোর পরে সেটার আবার ফিল্ডে কিভাবে টেস্টিং হবে, এগ্রিকালচার, আমরা জানি যে আমাদের কৃষি জমির উর্বরতা নষ্ট হয়ে যাচ্ছে, সেখানে কিভাবে এটার ব্যবহার হতে পারে, এবং এটা কিভাবে আপনার মার্কেটিং করা যেতে পারে। আমাদের সারা দেশব্যাপী কিন্তু এটাকে ছড়িয়ে দেওয়া সম্ভব। এটা কিন্তু রুটিন কাজ নয়, এটা আমাদের একেবারে পলিসি ইস্যু না। আমি বুঝতে পেরেছি আপনি মোটামুটি একটা বলার চেষ্টা করেছেন যে আসলে কোন জায়গায় সরকার আসলে আরো ক্রিয়াশীল হওয়ার প্রসঙ্গ আছে। আমি এবারে যেতে চাই বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর বদিউজ্জামান খান। অধ্যাপক ডক্টর বদিউজ্জামান খান, আপনি নিশ্চয়ই আমাদেরকে শুনতে পাচ্ছেন। আমরা বায়ু দূষণের দায়কার এবং সমাধান কি সেটা নিয়ে আলোচনা করছিলাম। আমার একটি প্রশ্ন আপনার কাছে রয়েছে, সেটা হচ্ছে আগে আমরা দেখতাম যে এই নগরীতে যেই ময়লা আবর্জনাগুলো ছিল সেগুলো সিটি কর্পোরেশন থেকে একটা জায়গায় কুড়িয়ে নিয়ে একটা জায়গায় ডাম্পিং করা হতো। এখন দেখছি যে আপনার একটা জায়গায় জড়ো করে সেখানে আগুন দিয়ে এটা পুড়িয়ে ফেলা হচ্ছে। তো এইটা হঠাৎ করে মানে করতে হলো কেন, এবং এইটার যে আপনার ক্ষতিকর দিকগুলো আছে সেটা কি নীতি নির্ধারকরা জানেন না? ধন্যবাদ সঞ্চালক মহোদয়, এবং প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আরটিভির শ্রোতাদেরকে, এবং সেই সাথে আমার দুজন বিশেষজ্ঞ প্রকৌশলী মহোদয় এবং নগর পরিকল্পনাবিদ মহোদয় সহ। প্রথমে আমি আসলে আপনি যদি এয়ার বিষয়, তো আজকে আপনি একটা কথা বললেন যে ওয়েস্ট নিয়ে আমরা যেটা কথা বলতেছি, আসলে আপনি যদি দেশের আমাদের আসলে প্রত্যেকটা যারা পরিকল্পনা করে তারা প্রত্যেকেই বিভিন্ন দেশে যায়, বিভিন্ন দেশে গিয়ে সবকিছু দেখে, কিন্তু কিভাবে যে ইমপ্লিমেন্ট করে বাংলাদেশে সেটা আমার বোধগম্য মনে হয়। আপনি যদি দেখেন যে ওয়েস্ট যে যে বিদেশে যে আপনার পরিকল্পনার বিভিন্ন মেথড গুলো আছে, সবচেয়ে একটা ইজি মেথড হলো আপনার ল্যান্ডফিল, এবং বাংলাদেশে যেটা হচ্ছে, এবং তার সাথে যারা করে ল্যান্ডফিলের সাথে, বিদেশে কিন্তু ল্যান্ডফিলের সাথে সবসময় ইনসিনারেশন প্ল্যান্টটাকে কম্বাইন্ডলি ইউজ করে।
যত ময়লা আসে ময়লা আসার পরে ওরা কি করে এগুলোকে বার্ন করে ইনসিনারেশন প্ল্যান্ট থেকে। প্রত্যেকটা বড় বড় সিটিতে খুব বেশি না, একটা করে প্ল্যান। যেমন বাংলাদেশে যদি আপনি 8টা ডিভিশন থেকে 8টা প্ল্যান করতে পারেন, এই 8টা ডিভিশন যখন এগুলো বার্ন হলে এগুলো খুবই ভলিউমটা অনেক কমে যাবে। এই ভলিউমটাকে ওরা কি করে, তখন এটাকে ওরা ল্যান্ডফিল করলে কি হয়, ল্যান্ডফিল স্তর স্তর করে এবং উপরে 5, 6 বা 10 ফিট উপর থেকে নর্মাল মাটি ফেলে এটাকে গাছ বনে দিচ্ছে। আপনি কয়েক বছর পরে গেলে আপনি বুঝতেই পারবেন না যে সেটা একটা ল্যান্ডফিল সাইট ছিল, কোনো গন্ধ টন্ধ কিচ্ছু নাই। কিন্তু আমাদের দেশে যেটা হচ্ছে সেটা হচ্ছে সিটি কর্পোরেশন, আমি জানি না বাজেট কিরকম, কিন্তু এটা ওপেন ডাম্পিং বলে। এটা আসলে আপনার ল্যান্ডফিল না, এটা ওপেন ডাম্পিং করতেছে। এবং ওপেন ডাম্পিং করার ফলে কি হয়েছে, একটা সময় ঢাকা শহরে যেহেতু জায়গার অনেক আপনার ডিমান্ড বা অনেক প্রাইস হাই, সেজন্য তারা কি করতেছে, যেহেতু আর আমাদের দেশে তো ইনসিনারেশন প্ল্যান্ট নাই, না থাকার ফলে এরা ওই বার্ন করে এই জায়গাটাকে যদি বড় হয়ে যাচ্ছে, জায়গার বেশি নাই, সো এরা আমার ধারণা যে বার্ন করে এই জায়গাটা আর বাড়াইতে পারছে না, আপনার ভলিউমটা কমাচ্ছে। এইটা তো ওপেন বার্নিং এর ফলে যে আপনার পরিবেশ দূষিত হচ্ছে এটা সকলেই জানে। কার্বন মনোক্সাইড যেগুলো ইমিশন হচ্ছে, তার সাথে আপনার বার্নিং করার ফলে যে কোনো সময় কার্বন মনোক্সাইড বলেন, আপনার নাইট্রোজেন ডাইঅক্সাইড, সবকিছু আপনার ইমিশন হচ্ছে। এটা হযবরল অবস্থায় আছে। জি, আপনার হযবরল অবস্থা থেকে একটা প্রশ্ন আমার মাথায় আসলো, আপনি যেহেতু বিশেষজ্ঞ, সেটি হচ্ছে এই যে ঢাকা যে বায়ু দূষণের দিক থেকে আমরা 1 নাম্বার হচ্ছি, আসলে এই 1 নাম্বার হওয়ার পেছনের কারণগুলোকে, মানে কোন কোন ইন্ডিকেটরে আসলে আমাদেরকে শেষ পর্যন্ত 1 নাম্বার করে দিচ্ছে? আচ্ছা, আমি একটু যদি সহজভাবে বলেন আর কি, অনেক বৈজ্ঞানিক। আমি একটু সহজভাবে বলবো, আমি বলবো এগুলো আসলে একটা কম্বাইন্ড ইফেক্ট আমি বলবো। তার মধ্যে প্রধান অবশ্যই আমাদের বলি যে আমরা ব্রিক লেন, যেটা ইট ভাটা যেগুলো আছে ঢাকার চারপাশে, সাভার বলেন বা কালিয়াকৈরের এই দিক থেকে যে শুরু হয়েছে আপনার আশুলিয়া এই এরিয়ার আপনার ব্রিক লেন গুলা চতুর্দিকে, এটা যেহেতু উন্নয়ন এখন সব দিকেই যেহেতু বিভিন্ন মেগা প্রজেক্ট ছিল সেটা একটা। আর মোটর ভেহিকেলস অবশ্যই আছে আপনার ব্রিক লেন, যেমন প্রায় 50% দায়ী মোটর ভেহিকেলস গুলো আমাদের দেশের, বিশেষ করে পুরাতন মোটর। আপনি কিন্তু যদি আপনি এক্সপ্রেসওয়েতে যান, আপনি যদি দেখেন ইভেন মাওয়াতে যান, যদি ওটা রাজধানীর বাইরে, কিন্তু ঢাকায় যদি আপনি এয়ারপোর্ট এক্সপ্রেসওয়ে যান তখন কিন্তু আপনার এত পলিউশন মনে হবে না। কিন্তু আপনার কারণ এখানে নর্মাল গাড়িগুলো দেখবেন সব প্রাইভেট কার, ভালো ভালো গাড়ি উঠেছে। কিন্তু আপনি যদি এই বিভিন্ন এই ভেহিকেল যেগুলো আপনার ঢাকার যে পুরাতন গাড়িগুলো 20 বছরের বেশি হয়ে গেছে বা এরকম, এই গাড়িগুলোর যে আপনার, আমার ধারণা এরা কিন্তু মোবিলি চেঞ্জ করে না, মানে এদের যে অবস্থা কালো ধোঁয়াটা, এটা একটা অবশ্যই একটা অনেকাংশে দায়ী। আরেকটা জিনিস সবচেয়ে যেটা বড় দায়ী, সেটা হয়তো আমরা খেয়াল করি না, সেটা হলো যে এই যে রাস্তা খনন করতেছে এবং কনস্ট্রাকশন ওয়ার্ক যেটা আমরা হয়তো বলতেছি, এটা সবচেয়ে একটা বেশি দায়ী। কি জন্য আপনি দেখেন কিছু কিছু রাস্তা আপনার হয়তো কালো ধোঁয়া মনে হবে না, কিন্তু একটা গাড়ি যাওয়ার পরে, গাড়ি যখন স্পিডে যাবে, আপনার ধুলা দিয়ে রাস্তাটা একদম অস্থির, আপনার চোখে তাকাইতে পারবেন। এটা হলো সবচেয়ে বড় সমস্যা। জি, ধন্যবাদ। আপনি আমাদের সঙ্গে যুক্ত থাকেন, আবারও আপনার কাছে ফিরবে। এবারে আবারও যেতে চাই প্রকৌশলী আব্দুস সোবহান আপনার কাছে। সেটা হচ্ছে আপনি পরিবেশ অধিদপ্তরের সাবেক মহাপরিচালকের দায়িত্ব পালন করেছেন, অতিরিক্ত মহাপরিচালক আপনি ছিলেন। এগুলো আসলে দেখভালের দায়িত্ব কার, মানে পরিবেশ অধিদপ্তরের কাজ কি? আমাদের দেশে এই যে ব্যত্যয়গুলো ঘটছে, এই ব্যত্যয়গুলো প্রতিরোধে আইনে আসলে কি বলা আছে? আপনি যেটা বলছেন যথাযথই বলছেন যে পরিবেশ অধিদপ্তরের কাজ কি, না মানে খুব বিস্তারিত বলার দরকার নেই, মানে আমি সহজে আক্ষেপের জায়গা থেকে যদি বায়ু দূষণের ক্ষেত্রে তবু একটু আমি বলি। যেমন আসলো এখানে যে ব্রিকফিল্ডে ইট ভাটার কথা আসলো, তো ইট ভাটার সঙ্গে আমি একটু ওনার সঙ্গে একটু সাপ্লিমেন্ট করি এখানে। আসলে মানে আমাদের ঢাকা শহরে যে দূষণটা আমরা দেখি, ধুলাবালি বলেন, যানবাহন থেকে বলেন, অন্য যে কোনো এই যে বর্জ্য পোড়ানো, এগুলো যদি আমি প্রাইমারি দূষণ হয় আমার, আর ঢাকা শহরে কিছু সেকেন্ডারি আছে। ঢাকার আশেপাশে যেসব সিমেন্ট ফ্যাক্টরি আছে, যেমন আমাদের মুন্সিগঞ্জ, তারপরে আপনার কি বলে নারায়ণগঞ্জ, ওই বেল্ট কিন্তু সিমেন্ট ফ্যাক্টরির জন্য প্রসিদ্ধ। তারপর আমার গাজীপুরে যেসব ইন্ডাস্ট্রি আছে সেগুলো থেকে আসে, ওগুলো হচ্ছে সরাসরি তার এখানে আমার নির্গত হচ্ছে না, সে সেকেন্ডারি হিসাবে এখানে এসে যোগ হচ্ছে এটার সঙ্গে। আমাদের যেটা আছে সেটা আমরা হয়তো চোখে দেখতেছি না, কিন্তু সেটা আসে। আর এখন যে আসে ব্রিকফিল্ডের কথাটা যেটা আসলো, আমি আবার একটু বলতে চাই যে এখন মানে ঢাকার আশেপাশে মনে হয় না ব্রিকফিল্ডকে 50% দায়ী করা যায়, কারণ সেই পরিমাণ ব্রিকফিল্ড কিন্তু ঢাকার এখন ঢাকার সারা দেশে আছে। বড় দূষণকারী হচ্ছে কনস্ট্রাকশন এন্ড যানবাহন, এই দুইটা। কনস্ট্রাকশনের ক্ষেত্রে আমরা বহুবার বলার চেষ্টা করছি, আপনি দেখেন যে কোনো প্রতিষ্ঠান, সেটা বিদ্যুৎ কর্তৃপক্ষই হোক, গ্যাস কর্তৃপক্ষই হোক, ওয়াসাই হোক, যারাই হোক, এটা আপনি কি করবেন, তার একটা প্রকল্প আছে যে এই অর্থ বছরে সে 10 কিলোমিটার কাজ করবে। সে কি করে 10 কিলোমিটার একসঙ্গে কেটে রাখে, আপনি দেখবেন কিন্তু সারা শহরেই কিন্তু একসঙ্গে খনন করে রাখে।
তারপরে কি করে এটা পড়ে থাকবে? আপনারা দেখেন এখন যে আমাদের আন্ডারগ্রাউন্ড কেবল বসাচ্ছে, তাই না? আপনি দেখবেন যে এলাকা বসাচ্ছে, সে বসায় চলে গেছে, 6 মাস পরে সে ওটা কাভার করতেছে, বা 1 বছর পরে। তার মানে এই 6 মাস 1 বছর কিন্তু আমরা পুরা ধুলা দূষণ সেখান থেকে সৃষ্টি হচ্ছে এবং আমাদের পরিবেশ দূষিত হচ্ছে। এখন আমি যদি আসি যানবাহনের ক্ষেত্রে, একটু আগে যা আসলো কালো ধোঁয়া, আপনি রাস্তায় গেলে এমন অনেক গাড়ি আছে একদম পুরো অন্ধকার করে দেয়, তাই না? এই গাড়িগুলো রাস্তায় চলতে পারে, এটার দেখার দায়িত্ব বিআরটিএর। পাশাপাশি কিন্তু এটাকে বিআরটিকে সহযোগিতা করার দায়িত্ব হচ্ছে আইন প্রয়োগকারী সংস্থা। পরিবেশের তোরে কিন্তু দায় আছে এখানে, সেও এটা তুলে ধরবে কিভাবে এটা নিয়ন্ত্রণ করা সম্ভব, কি করা দরকার। এটা হচ্ছে আমব্রেলা আইন, পরিবেশ সংরক্ষণ আইন 1995। এটা কিন্তু অত্যন্ত বিআরটি এর প্রসঙ্গ গেলে আমাদের তো রাতভর চলবে টকশো, কারণ হচ্ছে আপনি ঢাকায় কি আপনি কাউকে, আমরা দেখেছি এই পুরো সিন্ডিকেটটা, আপনার একটা পরিবহন সিন্ডিকেট যেটা আছে, এটার একটা মাফিয়া আছে। আপনি সরকার যখনই কোনো কিছু করে তারা তখনই কিন্তু রাস্তায় নেমে আসে, আপনার নগরের ভোগান্তি বাড়ে। তো আমরা তো পারি নাই আসলে। আরেকটু বলে আমি আপনার এই ইয়েতে শেষ করি, ব্রিকফিল্ডে একটু বলে নেই। আমি পরিবেশ দপ্তরে ছিলাম ধরেন এখন থেকে 14 বছর আগে। তো আমি ওই যে বললাম 2 যুগ আগে বলছিল ড্রাম চিমনি, অত্যন্ত পরিতাপের বিষয় যে এখনো বাংলাদেশে 1500-2000 ড্রাম চিমনি চলে। আমরা দেখেও দেখি না। ইয়েস, আমি এখন বন্ধ করলাম 1000-কে। আমার স্ট্যাটিস্টিক্সে আসলো 8000 ব্রিকফিল্ড আছে, 1000 আমি বন্ধ করেছি, এখন 7000। ওই 2000 তো আমার কিতাবে নাই, ওই 2000 যেহেতু অবৈধ সে কিন্তু কিতাবই নেই, চলছে। এই জায়গাটা আমি মনে করি বড় ধরনের ঘাটতি। এই জায়গাটা আমি মনে করি মন্ত্রণালয় এবং পরিবেশ দপ্তরে জোর দেওয়া উচিত। কারণ আমি যেটা মনে করি যে এখানে যারা ব্রিকফিল্ড বাংলাদেশে চালায় এদের কোনো পলিটিক্যাল কোনো আইডেন্টিটি নেই, এরা হলো সবাই যে যখন আসে যার মতো করে চালিয়ে যাচ্ছে। ধন্যবাদ। আমি আবারও ফিরবো, আবারও যেতে চাই শেখ মোহাম্মদ মেহেদী হাসান আপনার কাছে। আমার প্রশ্নটা হচ্ছে, বাংলাদেশই তো নিশ্চয়ই একমাত্র দেশ না যেখানে উন্নয়ন কর্মকাণ্ড চলে। পৃথিবীর অনেক দেশেই আপনিও গেছেন, আমরাও গেছি, যেখানে আসলে আস্তে আস্তে তারা উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশ হয়েছে, সেখানে উন্নয়ন কর্মকাণ্ড চলছে। তারা কিন্তু আবার লিস্টে নাই যে আপনি বায়ু দূষণের। তাহলে ওদের সাথে আমাদের পার্থক্যটা হয় কোথায়? ওদের সাথে আমাদের মূল পার্থক্য হচ্ছে ওরা চেয়েছে নিয়ন্ত্রণ করতে এবং সেটা বাস্তবায়ন করেছে এবং সেখান থেকে উত্তরণ ঘটিয়েছে। আমরা আসলেই চাই কিনা এই জায়গাটায় আমার একটা প্রশ্ন আছে। যদি আমরা আসলেই চাইতাম তাহলে তো এই আস্তে আস্তে মানে অবনতির দিকে যেত না। আমাদের যে বিষয়গুলো বা যে সেক্টর থেকে দূষণ হচ্ছে, বায়ু দূষণ, তারা দেখবেন যে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের বিভিন্ন রকম প্রকল্পের মাধ্যমে অবকাঠামো উন্নয়ন হচ্ছে এবং সেইটার মাধ্যমে কিন্তু একটা বড় অংশ বায়ু দূষণ করছে। প্রায় এখনকার ডেটা অনুযায়ী প্রায় 35-40% ঢাকা শহরে বায়ু দূষণ হয় নির্মাণ শিল্প থেকে। তো সরকারি যে প্রকল্পগুলো বিভিন্ন মন্ত্রণালয় বাস্তবায়ন করে সেই মন্ত্রণালয়গুলোই তো বায়ু দূষণ করছে, মানে সরকারই তো বায়ু দূষণ করছে। সরকারি আইন ভঙ্গ করছে। তাহলে সরকারের ভিতরে সরকার আছে কেন? তাহলে কেমন দেশ এটা? জুলাইয়ের পরেও যদি এটা চলতে থাকে তাহলে তো আমরা আমাদের যে কারণে জুলাই আগস্টে রাস্তায় রক্ত দেওয়া হলো সেটা তো আমাদের অর্জন হলো না। তাহলে আমাদেরকে, আমি সেই জন্যই প্রথমে বলছিলাম যে আমাদের আসলে ইমিডিয়েট কাজগুলো করতে হবে, আবার মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী আমাদের যে কর্মসূচি সেই কর্মসূচি নিতে হবে এবং প্র্যাকটিক্যাল কর্মসূচি, এটা তাত্ত্বিক কর্মসূচি না। আমাদের সোর্স জানা, এমনকি পরিবেশ অধিদপ্তর থেকে একটা পরিকল্পনা করেছে বায়ু দূষণ নিয়ে, সেখানেও কিন্তু সোর্সগুলো উল্লেখ করা আছে, কি কি করতে হবে সেটাও কিন্তু আছে সেখানে। তাহলে সেটা বাস্তবায়ন করতে হবে। তাহলে সেই বাস্তবায়নের জন্য আমাদের একটা কর্মসূচি নিতে হবে যেখানে সরকারের প্রত্যেকটা দপ্তর, আমি সরকারের দপ্তরের কথাই বলছি, যারা হচ্ছে দূষণ করে এবং মন্ত্রণালয় যারা দূষণ করে তাদেরকে আগে উদাহরণ তৈরি করতে হবে যে না, আমরা আসলে কোনো বায়ু দূষণ করবো না। কারণ প্রত্যেকটা প্রকল্প যখন অনুমোদন হয় তখন কিন্তু আপনার পরিবেশ অধিদপ্তর থেকে পরিবেশগত ছাড়পত্র দেওয়া হয়, ওখানে একটা এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট প্ল্যান থাকে, ওখানে বায়ু দূষণ হলে কি করতে হবে ওখানে লেখা থাকে, কিন্তু সেই কাজগুলো করছেন না কেন ওনারা? অধ্যাপক ডক্টর বদিউজ্জামান খান, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। বিরতিতে যাওয়ার আগে যে প্রশ্নটি রেখেছিলাম যে বায়ু দূষণের নিয়ন্ত্রণে আসলে মধ্যমেয়াদী, স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনাটার রূপরেখাটা কেমন হওয়া উচিত? জি, আসলে আমরা আমাদের দেশে দেখুন, আমরা যে এই বলতেছি ঢাকা সিটি মাঝে মাঝে র্যাঙ্কিং 1 নাম্বার বা 2 নাম্বার, এটা কিন্তু একটা প্যারামিটার আছে যেটাকে আমরা বলি পার্টিকুলেট ম্যাটার 2.5 বা আপনার ফাইন পার্টিকুলেট ম্যাটার বলি। এগুলো আসলে আপনার 2.5 মাইক্রোমিটার চেয়ে ছোট থাকে এবং এগুলো সরাসরি আমাদের নাক দিয়ে রেসপিরেটরি, মানে নাক দিয়ে সরাসরি আমাদের শরীরে প্রবেশ করতে পারে, যে জন্য এগুলো আমাদের ফুসফুসের অনেক প্রবলেম সৃষ্টি করে। এবং তারই ফলশ্রুতি বিভিন্ন ডাটা বলে আমাদের দেশে যে প্রায় 1 লাখের বা 2,35,000 এরকম স্টেট অফ গ্লোবাল আর্টের একটা রিপোর্ট আছে, 2,35,000 লোক মারা যায় আমাদের দেশে প্রতি বছর। বা ইভেন লাইফ এক্সপেক্টেন্সি যেটা আছে
5 ইয়ার্স আপনার কমে যায়। যাই হোক, আমরা যেটা বলতেছি আমাদের যে প্ল্যানের কথা যদি বলি, আমরা যদি সোর্স গুলো জানি, আমাদের সোর্স গুলো জানার জন্য আমাদের প্ল্যান যদি আমরা শর্ট টার্ম প্ল্যান গুলো বলি, আমাদের দেশে কিন্তু পলিউশন সারা বছর পলিউশন থাকলেও পলিউশন গুলো হয় বেশি হলে আপনার উইন্টার শীতকালে। কারণ বর্ষাকালে যেমন বৃষ্টিপাত হয়, বৃষ্টিপাত হলে একটু ডাইলিউট হয়, ডাইলিউট হলে আপনার নর্মালি কনসেন্ট্রেশন কম থাকে। কিন্তু শীতকালে যেটা হয়, শীতকালে যেটা হয় সেখানে আমাদের দেশের আসলে মেন, আমরা যেটা বললাম ভেহিকেলস এর কথা বললাম, আমরা ইমিডিয়েট কিছু পুরাতন ভেহিকেল সেগুলো আইন করে দিতে পারি, তুলে দিতে পারি, সেটা শর্ট টার্মের মধ্যে করতে পারে, ধাপে ধাপে হোক। যাই হোক, আরেকটা জিনিস হলো যে আমি যেটা বলবো যে বাংলাদেশের রাস্তাঘাটগুলোর যে সিটি কর্পোরেশনে আপনার যেসব রাস্তাঘাট তৈরি করে, এগুলোর গুণগত মান খুবই কম, মানে খুবই খারাপ। এই খারাপ হওয়ার ফলে কি হচ্ছে, যখনই একটা গাড়ি যায় তখনই আপনার রাস্তাগুলো খারাপ থাকে, ভাঙা থাকে, আপনার ধুলা উঠতে থাকে, যেগুলো আমরা রেসপায়ার করি বা আপনার ইনহেল করতেছি। এটা কোনো বিষয় না। আমাদের দেশে আপনি 5 ইয়ার্স আপনি একটা প্ল্যান নেন, 10 ইয়ার্স লাগবে না, যে ঢাকার থেকে আপনার টাঙ্গাইল বলেন, ময়মনসিংহ বলেন, মুন্সিগঞ্জ বলেন, নারায়ণগঞ্জ বলেন, আপনার এদিকে গাজীপুর বলেন, সবগুলোতে আপনার মনে করেন মানে আপনার ট্রেন সার্ভিস চলবে এবং মানে ডুয়েল আপনার লাইন থাকবে, সিঙ্গেল লাইন না। যেখানে আপনার টাঙ্গাইলের লোকজন, আপনার ঢাকার লোকজন, আপনার ময়মনসিংহের লোকজন আপনার 1 ঘন্টায় ঢাকা যাবে, হাই স্পিডে কোনো ব্যাপারই না, 100 কিলোমিটারের বেগে একটা ট্রেন যাওয়া। এই ট্রেন গুলো যাওয়ার ফলে কি মানুষ, এবং আরেকটা হলো ঢাকা ধরেন গাজীপুর থেকে আমরা যদি এই যে এখন যেমন আপনার মেট্রো গুলা বা সার্ভিস চালু হয়েছে, এরকম বিভিন্ন পয়েন্ট যেরকম থাকে গাজীপুর, মানে এই কানেক্টিং যেগুলা, মানে কানেক্টিভিটি বাড়ালে আপনার এই যে বাসের উপর যে নির্ভরতা আছে সেটা যদি আমরা কমাতে পারি, ট্রান্সপোর্ট যেটা আছে মাস ট্রান্সপোর্টে, হ্যাঁ আপনার যদি চালু হয় তখন বেশি হবে, তখন এই প্রাইভেট কার বা গাড়িগুলোতে আপনার কম হবে, তখন আপনার এটা আপনার ধন্যবাদ। ধন্যবাদ। আমি আবারও সময় নিয়ে আপনার কাছে ফিরবো, আবারও যেতে চাই প্রকৌশলী আব্দুস সুবহান আপনার কাছে। আমরা তো সরকারের দায় দিলাম, প্রতিষ্ঠানের দায় দিলাম, কিন্তু এই আপনার এই পুরো প্রক্রিয়ায় ব্যক্তিরও তো একটা দায় আছে, এবং তাহলে প্রশ্নটি হচ্ছে এই সরকারের জবাবদিহিতার জায়গাটাও কোথায় আমরা নিশ্চিত করতে পারবো, আর ব্যক্তির যে এই আপনার এই যে বিচ্যুতি হচ্ছে সেটা আমরা কিভাবে জবাবদিহিতার আওতায় আনবো। আমি একটা ছোট্ট উদাহরণ বলি, আমরা প্রতিনিয়ত কনস্ট্রাকশনের কথা বলছি, এই টাইলস লাগাতে গিয়ে যে পরিমাণ শব্দ দূষণ হয় এবং যে পরিমাণ ধূলিকণা আপনার তৈরি হয়, এবং সেটা যে পাশের ঘরে চলে যাচ্ছে, সেখানে যে শিশু আছে বা বৃদ্ধ আছে, এইগুলো আসলে প্রতিরোধের উপায়টা আসলে কি আছে? এইখানে আমি একটু সবকিছু তো আপনি আইন দিয়েও পারবেন না, পারবো না। আপনি একটু আগে একটা প্রশ্ন করছিলেন, এটা আমি ওই জায়গাতে আসি যে চায় না যে তার প্রমাণ আমি ছোটখাটো দিয়ে একটা দিই। আমি কিন্তু আমার প্রাথমিক বক্তব্যে বলছি যে যানজটও কিন্তু বায়ু দূষণের একটা অন্যতম কারণ। অবশ্যই অবশ্যই। আপনি বলেন ঢাকা শহরে একটা জেব্রা ক্রসিং এ কোথাও কোনো মার্ক আছে? নাই। আপনি কোথায় গাড়ি থামাবেন? আপনি চৌরাস্তা একটা রাস্তা, আপনি গাড়িটা কোন জায়গায় থামাবেন? যে একটা তো দাগ টাগ থাকতে হবে, অতীত ছিল। আপনি যে বললেন আপনি 95 সালে আসছেন, এগুলি ছিল না ঢাকা শহরে। তাহলে আমার এই জেব্রা ক্রসিংটা কি খুব কঠিন কাজ? তার মানে আমরা চাই না। যেসব গাড়ি বিশেষ করে সরকারি এবং গণপরিবহন, এরাই কিন্তু ঢাকা শহরে সবচেয়ে বেশি কালো ধোঁয়া নির্গত হয়। সেটা আমাদের না, এখন কি করার কি করার আছে? করারটা হলে এই, আপনি যখনই কোনো মোবাইল কোড করেন, আজকালকার যে যুগ, টেলিফোনে বলে দিচ্ছে এখানে মোবাইল কোড, সমস্ত গাড়ি বন্ধ হয়ে যায়, তাই না? আপনার পাবলিক ট্রান্সপোর্টও বন্ধ হয়ে যায়। এটার দরকার নাই। আপনি একটা টিম করে দেন, বিআরটিএ, আমার আইন প্রয়োগকারী সংস্থা, পরিবেশ অধিদপ্তর, আরও কাউকে, এরা মোবাইল থাকবে, যে গাড়িতে এরকম বেশি ধোঁয়া দেখবে তার নাম্বার 2 কে আনবে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। এটা খুব কঠিন কাজ না, এটা আপনি করতে পারেন, কিন্তু হচ্ছে না, আমরা করছি না। এবার নাগরিকদের আসি। নাগরিকের বিষয়ে যেটা যানবাহনের ক্ষেত্রে যে বললো, গাড়ি কোনোদিন মোবিলও বদলায় না, ফিল্টারও বদলায় না, এই জায়গাটা নাগরিকের দায়িত্ব। আমি একটা গণপরিবহনের মালিক, তাই না, বা আমার একটা প্রাইভেট গাড়িও আছে, আমি মালিক, আমার গাড়িটা আমাকে রক্ষণাবেক্ষণ করতে হবে, এই দায়িত্বটা আমার, এটা আমি করব। আবার আসি যে বায়ু দূষণের ক্ষেত্রে আপনি যে কথাটা বললেন যে আমার এই যে মানে আমার ইনহাউস, আমি ইনহাউস আজকে এখানে একটু পড়ে দেখতেছিলাম যে এনার্জি কনজামশনের সঙ্গে বায়ু দূষণ কিন্তু অত্যন্ত জড়িত। আপনি ঘরে একটা লাইট জ্বললে দেখবেন উপরটা কালো হয়ে আছে, কিন্তু আপনার ওয়ালে কিন্তু কালো হয়ে আছে উপরে, এটা তো বায়ু দূষণ, তাই না? তো এই জায়গায় তার মানে কি হলো, আমার এনার্জি যত আমি পারি সেভ করব, তাহলে আমার বায়ু দূষণ কম হবে, আমার এনার্জি উৎপাদনে আমার র মেটেরিয়াল কম লাগবে, সেখানে আমার সেভ হবে। এখন নাগরিকদের কিন্তু অনেক দায়িত্ব আছে, বিশেষ করে বর্জ্য ব্যবস্থাপনায় এবং যানবাহনের ক্ষেত্রে। পাশাপাশি আমি মনে করি এই ইটভাটার ক্ষেত্রেও নাগরিকদের সচেতন হতে হবে। আমার এলাকায় নাগরিক সচেতন হয়ে ইটভাটা কি করবে? আরে কি বলেন আপনি? যেমন ধরেন একটা আছে, আমি একটু বোঝার চেষ্টা করছি, চাঁদপুরে একটা ব্রিকফিল্ড আছে, চাঁদপুরে আমি উদাহরণ দিই একদম, আপনি স্পেসিফিক বলি, চাঁদপুরে একটা ব্রিকফিল্ড আছে, রাস্তার এক পাশে হচ্ছে
4টা শিক্ষা প্রতিষ্ঠান, একটা মাদ্রাসা, তারপরে সরকারি প্রাইমারি স্কুল, তারপরে হাই স্কুল, একটা কলেজ, এবং দক্ষিণমুখী সবগুলি। তার রাস্তার ওই পারে হচ্ছে ব্রেকফিল্ড। এত বছরও চলছে, এখনো চলে। কিভাবে চলে? এটা কিন্তু নিষিদ্ধ, এবং তার কোনো ছাড়পত্রও নাই। তাহলে নাগরিকরাও সেখানে কি হাত পা বাঁধা, তারাও কোনো প্রতিবাদ করে না। সেটাই বলছি, কিছু কিছু জায়গায় আমরা সরকারি হস্তক্ষেপের প্রতিবাদ করে না। কেন করে না? তার ইন্টারেস্টে করে না। ব্রিকফিল্ড তো অনেক একটা কাঁচা টাকার জায়গা, তো আপনাকে আমাকে সবাইকে সন্তুষ্ট রাখে, এই জন্য কেউ আর কথা বলে না। আমি আপনি কথা না বললে সাধারণ নাগরিক তার কথা বলে না, কৃষক তার যাবে না সেখানে, তাই না? আমি আপনি কথা বললে কৃষক আমার সঙ্গে আসবে। আমি আবারও ফিরবো আপনার কাছে, আবারও যেতে চাই শেখ মোহাম্মদ মেহেদী হাসান। আমরা অনেকগুলো আলোচনা করলাম, তবে একটা জায়গায় একটু আসতে চাই যে আসলে এই মুহূর্তে কোন কোন আপনার মানে পদক্ষেপ নিলে এটা একটা সহনীয় পর্যায়ে আনা যাবে? আমি কমানোর কথা বলছি না, 1 থেকে 2 বা 3-এ কি উদ্যোগ নেওয়া যেতে পারে? এটা আসলে যদি সরকার চায় আগামী 2 থেকে 3 সপ্তাহের ভিতরে একটা সহনীয় পর্যায়ে নিয়ে আসা সম্ভব। জি, আমরা 2018 সালে দেখেছি শিক্ষার্থীরা ঢাকা শহরের টোটাল ট্রাফিক সিস্টেমটাকে ডিসিপ্লিনের ভিতরে নিয়ে এসেছিল। এবছর দেখলাম যে টোটাল রাষ্ট্রযন্ত্রের পরিবর্তন করে ফেললো। তা ঢাকা শহরে যতগুলো বিশ্ববিদ্যালয় আছে, আপনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, জি, এবং যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে, প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের মাধ্যমে প্রত্যেকটা শিক্ষার্থীর কাছে এখন স্মার্টফোন আছে। আপনি একটা অ্যাপস তৈরি করে প্রত্যেকটা শিক্ষার্থীদেরকে ইনস্টল করতে দেবেন, এবং প্রতিদিন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে আসা এবং যাওয়ার সময় যেসব সোর্স থেকে বায়ু দূষণ হয় ছবিগুলো তুলে জাস্ট ওই আপলোড করে দিবে, এবং এই অ্যাপের রিমোট মনিটরিং হবে একটা জায়গায় সরকারের, এবং ওই অ্যাপ অনুযায়ী যারা যতটুকু দূষণ করছে তাকে ততটুকু শাস্তি দেওয়ার 100% নিশ্চয়তা বিধান করতে হবে। যদি কোনো উপদেষ্টা দূষণ করে তার জন্য যে আইন, আমার জন্য সে একই আইন, এবং ফুটপাতে যে বসে আছে তার জন্য সে একই আইন। এটুকু 3 সপ্তাহের ভিতরে করা সম্ভব। 2 সপ্তাহের ভিতরে 1 সপ্তাহ আপনি অ্যাপস তৈরি করবেন, 2 সপ্তাহে আপনি স্টুডেন্টদেরকে মোবিলাইজ করবেন, 3rd উইক থেকে আপনি এটা বাস্তবায়ন করতে পারেন। একটা সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে, যেমনটা আপনি বলছেন। জি, মানে এর কোনো বিকল্প আছে? এবং এটাও এই অ্যাপস দিয়ে সম্ভব। শুধুমাত্র আন্দোলন, সচেতন, আপনি ময়লা আবর্জনা ফেলেন না, বায়ু দূষণ করেন না, এই হেফাজতে কোনো কাজ হবে না, এই হেদায়েতে কোনো কাজ হবে না। আপনি খুঁজে বের করেন, শাস্তি দেন, তাহলে এটা কাজ হবে। আমাদের শাস্তি না দিলে কোনো কাজ হবে না, এবং এটা 3 সপ্তাহে সম্ভব। সরকার চাইলে একাগ্রভাবে যদি কাজ করে 3 সপ্তাহে সম্ভব। জি, দারুণ একটা আমরা উপদেশ পেলাম বা সলিউশন পেলাম। আমি আবার একটু অধ্যাপক ডক্টর বদিউজ্জামান খান আপনার কাছ থেকেও একটু শুনতে চাই, খুব সংক্ষেপে আসলে করণীয় স্বল্পমেয়াদী। স্বল্পমেয়াদীর মধ্যে আমি যদি এখন বলি আপনাকে, আসলে বিশেষ করে পুরাতন গাড়িগুলো যেটা কালো ধোয়ার জন্য যেটা বলতেছি, সেটা আপনাকে এখন যেটা দায়ী আপনি ইমিডিয়েট যেটা করতে পারেন সেটা হলো যে আপনাকে সেটা বিআরটি এর মাধ্যমে করেন বা যেটাই করেন, পুরাতন গাড়িগুলো আপনাকে বন্ধ করতে হবে। এইটা হলো আপনার বেস্ট। আরেকটা এখানে কত মানে আমরা কত বছর পর্যন্ত অ্যালাউ করতে পারি? ঢাকাতে এখন 30 বছর 40 বছরের গাড়িও চলছে আমার ধারণা। না না না, এরকম ঢাকা সিটিতে আসলে আমার মনে হয় যে 10, 12 বা 15 বেশি না, 10, 12 কত বছর পর্যন্ত গাড়ি আমরা অ্যালাউ করতে পারি যে এত বছরের পুরান গাড়ি চলতে পারে আর সব বাতিল? গাড়ির লাইফ টাইম কতটুকু? আমি আসলে এই ব্যাপারে খুব এক্সপার্ট না, বাট আমার মনে হয় ইঞ্জিনিয়ার সাহেব আছে, বাট আমার মনে হয় যে 10 থেকে 15 বছরের পরে, 10, 12, 15 বছরের বেশি তো কোনো গাড়ি আমার মনে হয় না যে যে গাড়িগুলো। আর সবচেয়ে বড় কথা এগুলো আর অন্য করণীয় কি আছে? এগুলোর কোনো কিছুই নাই, এগুলোর আসলে খালি একটা মরির টিন বলি আমরা। আগে আমরা আসলে আসতাম বিভিন্ন রোডে, এটাকে মরির টিন বলতাম। আর কি করণীয় মানে সায়েন্স কি বলে? আপনারা শুনেন, ইমিডিয়েট চেঞ্জ করতে হলে আপনাকে এইটা বলবো, এবং আরেকটা বলবো যে আপনি আজকে তো রোড ঠিক করতে না, কিন্তু আপনাকে সকাল এবং বিকেলে যেটা বললাম, আপনাকে রাস্তা, আপনি যদি 15 দিনের মধ্যে বা 2 সপ্তাহে করতে চান, সেটা অবশ্যই আপনাকে রাস্তা ঝাড়ু দিতে হবে সকালবেলা, এবং পানি দিতে হবে, কারণ পানি দিলে ডাইলুট হবে। যতটুকু কমানো সম্ভব আপনি এই 15 দিনে 1 মাসে আপনি কিছুই করতে পারবেন না আলটিমেটলি। যদি রাস্তাগুলো কমান, মানে এই পুরাতন গাড়িগুলো কমান, তাহলে আপনার যানজটটা কমবে, ধোঁয়াটা কমবে, এটা করতে পারেন। আরেকটা হলো যে রেগুলার ঝাড়ু এবং পানি দিতে পারবেন, যেটা সিটি কর্পোরেশনের দায়িত্ব। আর লং টার্ম বাকিগুলো আপনাকে এই অল্প সময়ে আপনি কিছু করতে পারবেন না, কারণ এই অল্প সময়ে আপনার ঢাকা সিটির গাড়িও খুব ম্যাসিভ আকারে চেঞ্জ করতে পারবেন না। আপনি যদি ট্রি প্ল্যান্টেশনের কথা বলেন, যেমন আমরা রিসার্চ করতেছি, যেমন আমারও 2টা পাবলিকেশন বেরিয়েছে দেখলাম সেদিন, মানে যেটা হলো যে আমরা কি আপাতত একদম কিছু করার নাই তা না। আমি যদিও বিশেষজ্ঞ না, তারপর মনে হয় যে ময়লার ভাগাড়ে আপনার আগুন দিচ্ছি, আরেকটা যেটা বলেন ময়লা বন্ধ যদি করতে পারি, আপনাকে বলবো যে ময়লার আসলে যেটা করতেছে যে এইটা আপনার বন্ধ, এটা তো আজকে বললে আজকেই হয় বন্ধটা, যে আপনার যেটা ওপেন ডাউন আইনের কঠোর প্রয়োগ লাগবে।
এইটা আসলে আপনার এটা ওরা নিজেরাই করতেছে। আমার ওই যে হ্যাঁ, ওরা নিজেরাই করতেছে। আমার তারপর আদনান প্ল্যানার ভাই বলছে যে ওরা আসলে ওই সরিষার মধ্যে ভূত আছে, এটা আসলে ওনারাই করতেছে। এবং কেন করতেছে আপনাকে আমি বললাম যে জমির অনেক দাম বাংলাদেশে, যেহেতু আপনার ইনসিনারেশন প্ল্যান্ট নাই, সো এরা এখন কি করবে, লোক বলা হয়তো বা কম, আপনার জাস্ট বার্ন জি, করতেছে, বার্ন করে আপনার সেভ করতেছে। এইটা ধন্যবাদ। এটা একদিনে সম্ভব, ধন্যবাদ। আসলে আজকে জি, আপনি একদম সংক্ষেপে 30 সেকেন্ডে যদি বলতে চান। না, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আসলে যেটা যে যানবাহনের কথা যেটা আসলো, যেহেতু আমরা যানবাহন আর বর্জ্য নিয়ে আসি, আমি যে কথাটা বললাম, আপনি ওই গাড়ি কত বছরের পুরানো সেই জায়গায় গেলে একটু সময় লাগবে, তার একটা নীতি নির্ধারণের ব্যাপার আছে। কিন্তু ইমিডিয়েটলি যেগুলো হাইলি পলিউটিং সেগুলোকে আপনি চিহ্নিত করে সেগুলোকে ব্যবস্থা নেন, এটা অত্যন্ত মানে সহজেই করতে পারে। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আজ এ পর্যন্ত। আগামী সপ্তাহে আবারও ফিরে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।